এবার হচ্ছে যে আমাদের এসএপিতে যখন আমরা কাজ করব, এসএপি যেটা আমরা করতে এসেছি এটা টোটালটা হচ্ছে একটা কনসাল্টিং লেভেল, ঠিক আছে? মানে অনেকে এটাকে কনফিগারেশনও বলে আলটিমেটলি। এবার কনসাল্টিং লেভেলে যখন কাজটা করব আমরা, এখানে কিন্তু আমরা কোনো এন্ড ইউজার ওরিয়েন্টেড জব করছি না, ভালো করে মাথায় রাখবেন এটা। এখানে কিন্তু আমরা কোনো এন্ড ইউজার ওরিয়েন্টেড জব করছি না, ঠিক আছে? আমরা কোনটা করছি? আমরা করছি কনসাল্টিং। পুরো কনসাল্টিং লেভেল, ম্যাডাম, কনসাল্টিং লেভেল, ঠিক আছে? ঠিক আছে, পুরো কনসাল্টিং লেভেল আমাদের। এবং এই কনসাল্টিং লেভেলের সব থেকে যে জিনিসটা মেন, সেটা হচ্ছে যে এই যে এসএপি জিনিসটা আগে কি ফার্স্ট বুঝতে হবে। এসএপিটা কিন্তু কোনো রেডিমেড সফটওয়্যার নয়, ঠিক আছে? যে অন্যান্য যেমন রেডিমেড সফটওয়্যারগুলো আমরা কি করি, ডাউনলোড করি, ইএক্সি ফাইলটা চালাই, ঠিক আছে, চলতে আরম্ভ করে দেয়। এসএপি কোনো আলটিমেটলি আপনার রেডিমেড সফটওয়্যার নয়, ঠিক আছে? এসএপি হচ্ছে, এসএপির ফুল ফর্ম হচ্ছে সিস্টেম অ্যাপ্লিকেশন প্রোডাক্ট ইন ডেটা প্রসেসিং। কি বললাম? সিস্টেম সিস্টেম অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন। প্রোডাক্টস ইন ডেটা প্রসেসিং, ঠিক আছে? তো এখন কোয়েশ্চেন হচ্ছে যে এই এসএপিতে বেসিক্যালি আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্লিকেশন বা টুলস যাই বলুন সব রেডি করা রয়েছে। আমাদেরকে জানতে হবে যে ওই সেপারেট টুলসের ফাংশনটা কি, এবং সেইটাকে দিয়ে আমাদের কিন্তু এখানে কাজটা করতে হবে। যেমন ধরুন যে কারোর বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, যেখানে দেখা গেল সে কিছু তার রিলেটিভসকে আসতে বলেছে, নিমন্ত্রণ করেছে, সেখানে যখন খাবারের ডিশের আয়োজন করা হয়, এই আয়োজনটা কিন্তু বেসিক্যালি দুরকমভাবে হতে পারে। দুরকম কি, দুরকম তিন রকম বলা যেতে পারে। তিন রকমের যে জায়গাটা ওটা এখন এখানে চলে না, সেটা হচ্ছে কমপ্লিট জিনিসটা আপনি নিজে অপারেট করলেন, আপনি নিজে অ্যারেঞ্জ করলেন, আপনি নিজে যারা রান্না করবে তাদের লোক অ্যারেঞ্জ করলেন, করে তাদেরকে দিয়ে করলেন, এটা একটা হলো। আদারওয়াইজ আপনি কমপ্লিট জিনিসটা কোনো ক্যাটারারকে দিয়ে দিলেন, তারা সমস্ত করে করে দিয়ে গেল। আদারওয়াইজ হচ্ছে আপনি ক্যাটারারকে দিলেন, বাট তাদেরকে বললেন যে কুকিং অ্যান্ড সার্ভিসিং যেটা আছে সেটা হচ্ছে আপনারা করবেন, মেটেরিয়ালসটা আপনি কিনে দেবেন, ঠিক আছে? তো এসএপি হচ্ছে এই 3 নম্বর প্রসেসের মধ্যে পড়ে যায়, যেখানে আপনার এই কুকিং অ্যান্ড সার্ভিসিং ব্যাপারটা আপনাকে করতে হচ্ছে এভরি মেটেরিয়ালস ইজ রেডি। এবার যখন এভরি মেটেরিয়ালস রেডি থাকবে তখন কি হবে, আপনাকে জানতে হবে যে প্রত্যেকটা মেটেরিয়ালের কি অ্যাকচুয়ালি ফাংশন, কোনো কিছু বানাতে গেলে কোনটা আগে লাগবে কোনটা পরে লাগবে কীরকমভাবে লাগবে,
এভরিথিং। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। স্যার। হ্যাঁ। তো এই জায়গাটা হচ্ছে আমাদের এখানে খুব ভাইটাল জায়গা। ঠিক আছে? এই জায়গাটা আমাদের এখানে খুব ভাইটাল জায়গা। ক্লিয়ার? হুম। তো আমাদের এসএপিতে এরকম সমস্ত জিনিসগুলো করতে হবে। এই যে আমরা যেটা শিখতে এসেছি, এটা হচ্ছে, এগুলোকে বলা হয় ফাংশনাল মডিউল। এগুলোকে বলা হয় ফাংশনাল মডিউল। ফাংশনাল মধ্যে। এই ফাংশনাল মডিউলে আমাদের এখানে সমস্ত ফাংশন রেডি থাকে। আমাদের জানতে হয় এদের কাজের জায়গাটা। ঠিক আছে? পারফরমেন্সটা শুধু জানতে হবে। তো ফার্স্ট অফ অল, এই ফাংশনাল মডিউলে, যে কোনো ফাংশনাল মডিউলে একটা এন্টারপ্রাইজ স্ট্রাকচার বা অর্গানাইজেশন স্ট্রাকচার থাকে। ঠিক আছে? যে কোনো ফাংশনাল মডিউলে। এখন এন্টারপ্রাইজ স্ট্রাকচার বা অর্গানাইজেশন স্ট্রাকচার কাকে বলে? এন্টারপ্রাইজ স্ট্রাকচার বা অর্গানাইজেশন স্ট্রাকচার হচ্ছে, ধরুন আপনি যেখানে চাকরি করছেন, সেখানে যখন প্রথম দিন আমরা গিয়েছিলেন বা প্রথম দিকে যখন ছিলেন, তখন আপনাকে কি চিন্তা করতে হচ্ছিল? এই কোম্পানিটা কী ধরনের কোম্পানি, এবার এদের ফাংশনটা কি আছে, আপনার অ্যাকচুয়াল জব রোলটা কি আছে, আপনার সিনিয়র কে আছে যাকে রিপোর্টিং করতে হবে, সিনিয়র না থাকলে কার সঙ্গে কমিউনিকেট করবেন, কোনো কিছু দরকার পড়লে কোথা থেকে চাইবেন বা কার কাছে চাইবেন, এভরিথিং, এই ব্যাপারগুলো আপনাকে জানতে হয়েছে। এবং এই ব্যাপারগুলো আপনি যত তাড়াতাড়ি যত ভালোভাবে জানতে পেরেছেন, তত তাড়াতাড়ি তত ভালোভাবে আপনার পক্ষে সুবিধা কি হয়েছে, না সুবিধা হয়েছে কাজটা করতে। তাই তো? হ্যালো? হ্যাঁ স্যার। তো এসএপিতেও যে এন্টারপ্রাইজ স্ট্রাকচারটা আছে, এই এন্টারপ্রাইজ স্ট্রাকচারে এখানে এরকম একটা আপনার এই টোটাল জায়গাটা আপনাকে বানাতে হবে। এই এন্টারপ্রাইজ স্ট্রাকচার টপ লেভেল যে ইউনিট থাকে, তাকে বলা হয় ক্লায়েন্ট। ক্লায়েন্ট ব্যাপারটা কি, না যখন কোনো অর্গানাইজেশন এসএপি ইমপ্লিমেন্ট করবে বলে ঠিক করে, তখন তারা এসএপি সফটওয়্যার পারচেস করলে এসএপি থেকে একটা ইউনিক আইডি দেওয়া হয়, যেটাকে বলা হয় ক্লায়েন্ট আইডি। যে ক্লায়েন্ট আইডিটা দিয়েছে এসএপিতে লগইন এবং তার অপারেশনটা করতে পারে। ঠিক আছে? তো যে কোনো ক্ষেত্রেই আপনার ক্লায়েন্ট ওপরে থাকবে সবার, খুব স্বাভাবিক। ঠিক আছে? এবং ক্লায়েন্টের তলায় যে থাকে, আমরা ডাইরেক্ট ঢুকে গেছি, সেই জন্য ক্লায়েন্ট আইডি লাগেনি। যদি কোনো কারণে সার্ভার থেকে বেরিয়ে যায়, হয়তো আমি যেমন আপনাকে দেখিয়ে দেবো, যে এই যে ধরুন এখানে এসএপিটা সফটওয়্যারটা এখানে রয়েছে, এটা আমি লাস্টে কীরকমভাবে ক্লোজ করতে হয় দেখিয়ে দেবো, কীভাবে ওপেন করতে হয় দেখিয়ে দেবো। তো যদি কোনো কারণে আপনার এই এখান থেকে বেরিয়ে যায়, তাহলে
আপনি কি করবেন, আবার ক্লায়েন্ট আইডি দিয়ে লগ ইন করবেন। ঠিক আছে, তো এই ক্লায়েন্ট হচ্ছে সবার আগে। এর পরের যে ইউনিটটা সেটা হচ্ছে আপনার বলা হয় কোম্পানি। ঠিক আছে, ক্লায়েন্টের পরের ইউনিট যেটা থাকে তার নাম হচ্ছে কোম্পানি। কোম্পানি কাকে বলে, আমি আপনাকে প্রথম দিনে একটা লিস্ট দিয়েছিলাম ডেফিনেশনের। ঠিক আছে, ওখানে অনেকগুলো ডেফিনেশন দেওয়া আছে, সেখানে দেখবেন কোম্পানি তারও ডেফিনেশন দেওয়া আছে। কোম্পানি বলতে বোঝায় একটা গ্রুপ অফ দ্য অর্গানাইজেশনস। কোম্পানি বলতে বোঝায় একটা গ্রুপ অফ দ্য অর্গানাইজেশনসকে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। একটা গ্রুপকে বলা হয় কোম্পানি। যেমন ধরুন এক্সাম্পল দিলে টাটা একটা গ্রুপ, রিলায়েন্স একটা গ্রুপ, মাহিন্দ্রা একটা গ্রুপ, এরা হচ্ছে সবাই একটা গ্রুপ অফ দ্য অর্গানাইজেশনস। ক্লিয়ার? হুম। এবার এই গ্রুপের মেন ফাংশনটা কি? এই গ্রুপের মেন ফাংশন হচ্ছে তার যে ডিফারেন্ট বিজনেসগুলো আছে বা যে বিজনেসটা আছে, যেমন কোম্পানির যে ডিফারেন্ট বিজনেস, সেই ডিফারেন্ট বিজনেসকে আমরা কীরকমভাবে ডিফাইন করি। যেমন ধরুন কী কী বললাম, টিসকো, টেলকো, টিসিএস, টাটা পাওয়ার, টাটা মেটালিক, এছাড়া এগুলো হচ্ছে ডিফারেন্ট আপনার বিজনেস। বোঝা গেল? এই হ্যাঁ স্যার। ডিফারেন্ট বিজনেসগুলো থেকে একটা নির্দিষ্ট সময়ের পর যখন ফিনান্সিয়াল রিপোর্টটা কি না, আইদার প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিটস। ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট যে বেরোয় সেখান থেকে তারা আলটিমেটলি কি করে, সেখান থেকে তারা আলটিমেটলি সমস্ত কটা প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিটগুলোকে নিয়ে একটা ইন্টারনাল রিপোর্ট তৈরি করে। ইন্টারনাল রিপোর্ট কেন না, এই রিপোর্টটা হচ্ছে কোম্পানির যারা ম্যানেজিং পার্সন তাদের জন্য। বাইরের কোনো লোক, কোম্পানির অন্য কোনো পার্সন তারা কেউ দেখতে পারে না। ঠিক আছে, কোম্পানির ফাংশন ঠিক এইটুকুনি জায়গাতে। বোঝা গেল? আমরা কোম্পানিতে কোনো রকম বিজনেস অ্যাক্টিভিটিস বা ট্রানজ্যাকশনস কিচ্ছু করি না। ঠিক আছে, ক্লিয়ার? হুম। এবার দেখুন আমি একটু শর্ট করে দিচ্ছি যাতে আপনার এন্টারপ্রাইজটা সেটা বুঝতে সুবিধা হয়। কোম্পানির পরে একটা ইউনিট থাকে, সেটাকে বলা হয় কোম্পানির পরে এবং কোম্পানি করে আগে যে ইউনিট থাকে সেটা হচ্ছে বলে কন্ট্রোলিং এরিয়া। কি বলা হয়? কন্ট্রোলিং কন্ট্রোলিং। এরিয়া। এর আগে একটা ইউনিট আছে কোম্পানির পরে বা ক্লায়েন্টের সঙ্গে, কোম্পানির সঙ্গে যাই বলুন না, সেটাকে বলা হয় অপারেটিং কনসার্ন। বাট আমি এখন অপারেটিং কনসার্ন বোঝাচ্ছি না, আমি কনফিউজ যাতে না হন, ইজি করে করছি যে কোম্পানি এবং কোম্পানি কোড এই দুটোর মাঝখানে একটা ইউনিট থাকে যেটাকে বলা হয় কন্ট্রোলিং এরিয়া, যেটা আমাদের সিও পার্ট। ঠিক আছে, কন্ট্রোলিং এরিয়ার বেসিক ফাংশনটা কি? কন্ট্রোলিং এরিয়ার বেসিক ফাংশন হচ্ছে কস্টিং ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিস। কি ফাংশন? কস্টিং ওরিয়েন্টেড কস্টিং। অ্যাক্টিভিটিস। ঠিক আছে, ক্লিয়ার? হুম। এই কস্টিং ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিসটা কি? এই কস্টিং ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিসটা হচ্ছে, এটা টোটালি হচ্ছে ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড রিপোর্ট। যেমন আমরা যেটা কস্ট সেন্টার বা এই
ওরিয়েন্টেড কাজগুলো করে এসেছিলাম এর আগে, যেটা আমরা বিকমে শিখেছিলাম, সেই ধরনের অ্যাক্টিভিটিসটা এখানে রয়েছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। তো এই কন্ট্রোলিং এরিয়া, একটা কোম্পানিতে কটা কন্ট্রোলিং এরিয়া থাকবে এটা সাধারণত ক্লায়েন্ট ডিসাইড করে। ঠিক আছে? এই কন্ট্রোলিং এরিয়ার তলায় থাকে কোম্পানি কোড। একটা কন্ট্রোলিং এরিয়ার আন্ডারে এন নাম্বার কোম্পানি কোড হতে পারে, এন নাম্বার কোম্পানি কোড হতে পারে একটা কন্ট্রোলিং এরিয়ার আন্ডারে এন নাম্বার কোম্পানি কোড হতে পারে। এবং এই কোম্পানি কোড কটা হবে সেটা টোটালি ডিপেন্ড করে সেটাও ক্লায়েন্টের উপর। এবার প্রশ্ন হচ্ছে কোম্পানি কোডের মেন ফাংশনটা কি। কোম্পানি কোড আমরা কোনগুলো বলছি না, টাটাকে বললাম গ্রুপ, আর কোম্পানি কোড হচ্ছে টাটার যে ডিফারেন্ট বিজনেস, যেমন ধরুন টিসকো, টেলকো, টিসিএস, টাটা পাওয়ার, যেটা আমি আগে বললাম, এগুলো হচ্ছে কোম্পানি কোড। এর টার্মিনোলজিটাই হচ্ছে কোম্পানি কোড। ঠিক আছে? এরম ব্যাপার নয় কোম্পানি আর কোড আলাদা, কোম্পানি কোড কথাটাই হচ্ছে পুরো টার্মিনোলজি। কোম্পানি কোডের বেসিক ফাংশন কি? কোম্পানি কোডের মেন ফাংশন হচ্ছে আমাদের টোটাল ডে টু ডে ট্রানজ্যাকশনস, ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস, যাবতীয় কাজ কোম্পানি কোডে হয়। এবং কোম্পানি কোড থেকেই একটা নির্দিষ্ট সময় পর, ম্যাডাম শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ। নির্দিষ্ট সময় পর আমাদের প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিট তৈরি হয়। যে ব্যালেন্স শিট এবং প্রফিট অ্যান্ড লসটা, এটাকে বলা হয় এক্সটার্নাল রিপোর্ট। কেন এক্সটার্নাল রিপোর্ট? না, এটা বাইরের লোকেরা দেখতে পায়। আপনি যে কোনো কোম্পানির ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস কিন্তু দেখতে পাবেন নেট থেকে সার্চ করে। বাট কোনো দিনই কোম্পানি যে আলটিমেটলি রিপোর্টটা বানায়, এটা কোনো ক্ষেত্রেই দেখতে পাবেন না। ঠিক আছে? তাহলে আমাদের দুটো জিনিস হলো, একটা হলো কোম্পানি এবং একটা হলো কোম্পানি কোড। এবার একটা জিনিস সবসময় মনে রাখবেন, এসএপিতে আমরা যখনই কোনো কিছু বানাবো, সেই বানানোর সময়তে যেখানে ডেটাবেসটা গিয়ে, যেখানে গিয়ে ডেটাটা জমা হয়, সেই জায়গাটা একটুখানি বুঝে নিতে হবে। ডেটা সবসময় থাকে 95% ক্ষেত্রে ক্লায়েন্ট লেভেলে। কেন ক্লায়েন্ট লেভেলে? যেটা আমি আগে বুঝেছি, ম্যাডাম ভালো করে ভিডিওটা পর্যন্ত শুনে নেবেন একবার। ক্লায়েন্ট লেভেল হচ্ছে যেটা দিয়ে আমি লগ ইন করেছি, যে আইডি দিয়ে, একদম সেই রুটে গিয়ে জমা হয়। ঠিক আছে? তাহলে কোম্পানিটাও ওখানে গিয়ে জমা হয়েছে, কোম্পানি কোডটাও জমা হয়েছে। কিন্তু কি করে মেশিন বুঝবে যে টাটার আন্ডারেই আপনার ধরুন টিসকো বা টেলকো বা টিসিএস, টাটা পাওয়ার রয়েছে? দুটো তো সিম্পল জমা হয়েছে কিনা। তাহলে এখানে একটা কোয়েশ্চেন চলে আসছে যে আমাকে ওই কোম্পানির সঙ্গে কোম্পানি কোডকে লিঙ্ক আপ করতে হবে, কোম্পানির সঙ্গে কোম্পানি কোডকে লিঙ্ক করতে হবে, বা এসএপি ল্যাঙ্গুয়েজ এটাকে বলে অ্যাসাইন করতে হবে। ক্লিয়ার? অল্প শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ স্যার। তো এইখানে আমাদেরকে সমস্ত ইউনিট, সমস্ত কিছুকে কোম্পানি কোডের সঙ্গে লিঙ্ক আপ করতে হয়। তো আমাদের এখানে কি করব না, কোম্পানি কোডের সঙ্গে কোম্পানিকে আমরা লিঙ্ক আপ করব। ঠিক আছে? তো তিনটে জিনিস আমরা বললাম, একটা হচ্ছে ক্রিয়েশন অফ দ্য কোম্পানি, ক্রিয়েশন অফ কোম্পানি কোড, আর হচ্ছে লিঙ্ক কোম্পানি উইথ কোম্পানি কোড। ঠিক আছে? বোঝা গেল? এবার আমরা এসএপিতে যখন কিছু জিনিস বানাবো, বানানোর দুটো প্রসেস, তৈরি করার দুটো প্রসেস। একটা প্রসেসকে বলা হয় বাই ওয়ে অফ
মেনু পাথ, মেনু পাথ দিয়ে করা। আর একটা হচ্ছে বাই ওয়ে অফ টি কোড। টি কোড মানে, এটাকে শর্ট ফর্মে টি কোড বলা হয়, এটাকে মানে হচ্ছে ট্রানজ্যাকশন কোড। 85% মেনু পাথের টি কোড হয়। ঠিক আছে, মেনু পাথ দিয়ে করা মানে কি, কোনো একটা জিনিস স্টেপ বাই স্টেপ যাওয়া। আর টি কোড দিয়ে করা মানে কি, একবারে চলে যাওয়া। ঠিক আছে, আমরা মেনু পাথটা দিয়ে প্রথমে শুরু করব, এবং পরবর্তীকালে ক্লাসে আমরা টি কোডটাকে ইউজ করব। আমার যে ডকুমেন্টেশনটা যে গেছে, এরকম সমস্ত ডকুমেন্টেশন যখন যাবে তখন সেখানে দেখবেন মেনু পাথ এবং টি কোড সবই রয়েছে। ঠিক আছে, স্যার এটা আরেকবার রিপিট করবেন, ডিকোড পাথ আর মেনু পাথ। মেনু পাথটা হচ্ছে স্টেপ বাই স্টেপ যাওয়া। ঠিক আছে, ধরুন আজকে আমি এখান থেকে গড়িয়া যাব, তাহলে সহজ রাস্তা কি নর্মালি, যে বাসে করে আমি আগে ফার্স্ট হাওড়া এলাম, হাওড়া থেকে আবার বাসে করলাম, করে গড়িয়া গেলাম, এবং সেটা দেখা গেল প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লেগে গেল। আর একটা সহজ রাস্তা কি, সিম্পল হাওড়া ময়দান গেলাম, মেট্রো করে ধর্মতলা গেলাম, 10 মিনিট টাইম লাগবে, হাওড়া ময়দান যেতে হয়তো খুব জোর 20 মিনিট আধ ঘন্টা লাগতে পারে। আবার ধর্মতলা থেকে নেমে মেট্রো করে গড়িয়া গেলাম, সেখানে হয়তো খুব জোর 25 মিনিট লাগতে পারে। তা দেখা গেলো জিনিসটা অলমোস্ট 1 ঘন্টার আশেপাশে হয়ে গেল, যেটা 3 ঘন্টা সময় লাগছিল। ঠিক আছে, তো এইটা হচ্ছে ডিফারেন্ট আপনার মেনু পাথ আর টি কোডের মধ্যে। ঠিক আছে, তো আমরা ফার্স্ট মেনু পাথে ঢুকবো। দেখুন ওপরে যেখানে সাদা জায়গাটা রয়েছে বাঁ দিকে কোণে, ওটা হচ্ছে আমাদের টি কোড দেওয়ার জায়গা। স্মল ক্যাপস সেম ফাংশন। এসএপিতে যে কোনো টি কোডের স্ক্রিন যেটাকে বলা হয়, বা যেটাকে বলা হয় ইমপ্লিমেন্টেশন করার স্ক্রিন, ওখানে ঢুকতে গেলে এই ফার্স্ট স্ক্রিনটা যেটা লেখা আছে, কি লেখা আছে দেখুন, ইজি অ্যাক্সেস। এই ইজি অ্যাক্সেস স্ক্রিনের তলায় দেখুন, এখানে এখানে কি কি করা আছে, লেজার আছে, অ্যাকাউন্টিং আছে, হিউম্যান রিসোর্সেস। এইগুলো হচ্ছে বেসিক্যালি এখান থেকে এন্ড ইউজাররা ঢুকে ডেটা এন্ট্রিটা করতে পারে। বাট আমাদের যেহেতু কনসাল্টিং লেভেল, সেখানে আমরা কি করব, আমরা এখান থেকে কিছু করব না, একদম ওপরে এসপিআরও লিখুন, যেখানে কার্সারটা রয়েছে এই সাদা জায়গাটা হচ্ছে অর্গল, ওখানে লিখুন এসপিআরও। এসপিআরও দিয়ে আলটিমেট আমরা এসএপি ইমপ্লিমেন্টে ঢুকতো। এসপিআরও লিখে এন্টার করুন। এসপিআরওর ফুল ফর্ম হচ্ছে এসএপি প্রজেক্ট রেফারেন্স অবজেক্ট, আমার ডকুমেন্টে সব রয়েছে। এবার এই স্ক্রিনটা খুলে গেল। এবার দেখুন যতবার আমি আইএমজি কথাটা ইউজ করব, ততবারই আপনি এসএপি রেফারেন্স আইএমজি বলে যেটা প্রথম আছে ওখানেই ক্লিক করবেন, কখনোই আইএমজি ইনফরমেশনে নয়। আইএমজি ইনফরমেশনে আমাদের কোনো কাজ নেই। তো এসএপি রেফারেন্স আইএমজি, আইএমজির ফুল ফর্ম হচ্ছে ইমপ্লিমেন্টেশন গাইড। এসএপি রেফারেন্স আইএমজিতে ক্লিক করুন।
অর্গ, এটা র্যাম কত জিবি আছে? 4 GB। এটা পরে না 8 জিবি করে দেবেন, আর 4 জিবি বাড়িয়ে নেবেন, তাহলে আমি মনে হচ্ছে রিসেন্টলি মনে হচ্ছে করে নেবো কি? যেটা ইচ্ছা। ঠিক আছে, আমি তাহলে তাড়াতাড়ি করে নিচ্ছি, এই নেক্সট 2 উইকস এর মধ্যেই করে নিচ্ছি। ঠিক আছে, এই টোটাল আপনার ইমপ্লিমেন্ট করা সব জায়গাগুলো খুলে গেল। ঠিক আছে, সেখানে দেখুন আমরা কি করব এখন, অর্গানাইজেশন স্ট্রাকচার ক্রিয়েট করব বা এন্টারপ্রাইজ স্ট্রাকচার ক্রিয়েট করব। তো যে কোনো অর্গানাইজেশন স্ট্রাকচার বা এন্টারপ্রাইজ স্ট্রাকচার ক্রিয়েট করতে গেলে আমাকে যেতে হবে এখানে এন্টারপ্রাইজ স্ট্রাকচার। দেখুন এখানে এন্টারপ্রাইজ স্ট্রাকচার লেখা আছে 3 নম্বর 4 নম্বর লাইনটা ওপর থেকে, তার অ্যারোতে ক্লিক করুন। ডিফাইন করতে হবে, ডেফিনেশন অ্যারোতে ক্লিক করুন। দেখুন এখানে এতগুলো জিনিস করতে পারা যায়, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের কাজ, কন্ট্রোলিংয়ের কাজ, লজিস্টিক্সের কাজ, মেটেরিয়ালস ম্যানেজমেন্ট, প্ল্যান্ট মেনটেন্যান্স, হিউম্যান রিসোর্স, এত কিছু কাজ আমরা এখান থেকে করতে পারি। তার মধ্যে আমাদের মেন কাজটা কি, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ওরিয়েন্টেড কাজ আমরা শিখতে এসেছি। তো আমরা কি করব, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যারোতে ক্লিক করব। ম্যাডাম দেখতে পাচ্ছেন তো? Hmm. এবার দেখুন এই এতক্ষণ অ্যারো দিয়ে দিয়ে আসছিলাম, এখন কিন্তু এই মেনু পাতে অ্যারো নেই। ভালো করে দেখুন, এখানে দেখুন যা যা আছে, এই ডিফাইন কোম্পানি, কোম্পানি করে সমস্ত পরপর যেগুলো আছে, সেখানে তার আগে একটা ঘড়ির মতো বাটন দেওয়া আছে। এই ঘড়ির মতো বাটনকে এসএপি ল্যাঙ্গুয়েজে বলা হয় এক্সিকিউটেবল বাটন। মানে যখন কোনো মেনু পাতে আপনার এই ঘড়ির মতো বাটন চলে আসবে, তখন আপনাকে এই ঘড়ির মতো বাটনেই ক্লিক করতে হবে। ঠিক আছে, এবার এই ঘড়ির মতো বাটনের আগে দেখুন একটা জাস্ট বইয়ের মতো পিকচার রয়েছে, এটাকে বলা হয় ডকুমেন্টেশন। ডকুমেন্টেশনটা কি, ডকুমেন্টেশনটা হচ্ছে এই এসএপি, এই যেটা করতে যাচ্ছেন ডিফাইন কোম্পানি, এই ডিফাইন কোম্পানির সম্বন্ধে এসএপি কি ডেফিনেশন দিয়েছেন। আমি আগের দিন আপনাদের যে ফাইলটা পাঠিয়েছিলাম সেখানে সমস্ত অনেক ডেফিনেশন আছে, ঠিক আছে, ওখানে ডিফাইন কোম্পানিরও ডেফিনেশন আছে। এবং এই ডেফিনেশনে আপনি যেটা এই মেশিন থেকে দেখছেন, এটা কিন্তু সব থেকে অথেন্টিক, কারণ হচ্ছে এটা এসএপির নিজস্ব ডেফিনেশন। ঠিক আছে, আর আমি কি বলেছিলাম, 85% 90% মেনুপাতের টিকোডস হয়। তা কোনো একটা মেনুপাত থেকে টিকোড দেখতে গেলে আমাদের কীরমভাবে দেখতে হবে না, প্রথমে দেখুন ওপরে রয়েছে মেনু বারে অ্যাডিশনাল ইনফরমেশন, ওখানে যান, ক্লিক করুন অ্যাডিশনাল ইনফরমেশন, তার তলায় অ্যাডিশনাল ইনফরমেশন, তার পাশে হচ্ছে ডিসপ্লে কি, তার পাশে হচ্ছে আইএমজি অ্যাক্টিভিটি, ক্লিক করুন। এবার এটাকে একটু বাঁ দিকে স্ট্রেচ করে নিয়ে আসুন একটুখানি, হ্যাঁ ব্যাস, ডান দিকটাকে একটু স্ট্রেচ করে ওইদিকে নিয়ে যান। ওটা না, পাশেরটা, ওটা না, ওটা না, যেখান থেকে বাঁ দিক করলেন তার পাশেরটা, হ্যাঁ। এবার দেখুন এই যে লেখাগুলো রয়েছে, এই লেখাগুলোর লাস্ট 4টে ক্যারেক্টার হচ্ছে টিকোড OX15, দেখুন লেখা আছে ডিফাইন কোম্পানিতে, লেখা আছে OX15। ম্যাডাম দেখতে পাচ্ছেন তো? তো এই Hmm. যেখানে এখন যদি আমি ওই এক্সিকিউটেবল বাটনে ক্লিক করি, যে স্ক্রিনটা খুলবে, আমি এসপিআরও যেখানে প্রথমে লিখেছিলাম সেখানে প্রথমে যদি OX15 লিখে এন্টার মেরে দিতাম, তাহলে ওই একই স্ক্রিন খুলতো। বোঝা গেল?
হুম টি কোড আর মেনু পাথের ডিফারেন্সটা অর্ক বুঝতে হুম পারলেন? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে তো পেরেছি। আপনি এবার এই এক্সিকিউটেবল বাটন যেটা আছে ডিফাইনিং কোম্পানির ওই ঘড়ির মতো ওটাতে ক্লিক করুন। স্যার এটার একটা কোনো মানে থিওরিটিক্যাল একটা সফট কপি বা হার্ড সব কপি দিয়ে দিয়ে সকালবেলায় দিয়ে দিয়েছে, যা যা করছেন সব সকালে পাঠিয়ে দিয়েছি মেলে। ও ঠিক আছে, সব কিচ্ছু আপনাকে এই যেমন পুরো স্ক্রিনশট আছে এই স্ক্রিনশট দিয়ে ওখানে পাঠানো আছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখুন যখনই কোনো জিনিস খুলবেন টিকোড দিয়ে হোক যাই হোক দেখবেন সেইখানে যদি নিউ এন্ট্রিজ বাটন থাকে জানবেন আপনাকে সব সময়তেই প্রায় নিউ এন্ট্রিজে গিয়ে ক্লিক করতে হবে। যেহেতু আমরা একটা জিনিস বানাচ্ছি, কোম্পানি বানাচ্ছি, ঠিক আছে, তাহলে আমাদের নতুন করে বানাতে হচ্ছে, তাহলে আমরা নিউ এন্ট্রিজ বাটনে গিয়ে ক্লিক করব। তো চলুন নিউ এন্ট্রিজে গিয়ে ক্লিক করুন। এবার এসএপিতে আপনি যাই কিছু বানান দ্যাট ইজ অন দ্য বেসিস অফ কোড। আপনাকে একটা কোড দিয়ে বানাতে হবে। এই কোডগুলো কিরম হয়? এই কোডগুলো হয় আলফা নিউমেরিক। আইদার হতে পারে পুরোটা আলফাবেট, আইদার হতে পারে পুরোটা নিউমেরিক, অথবা আলফাবেট এবং নিউমেরিক এই দুটোকে মিক্সড করে। বুঝতে পারলাম? হুম, আলফাবেট এবং নিউমেরিক দুটোকে মিক্সড করে। ক্লিয়ার? হ্যাঁ, এবং এই কোডের লেন্থ এক একটার ক্ষেত্রে এক এক রকম হয়, কোনোটা 6, কোনোটা 5, 4, 3, 2, 1ও হয়, 8 ক্যারেক্টারও হয়। তো এই যে এখানে কোম্পানি যে বানাবো তার যে কোড, এটার ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে 6 ক্যারেক্টার, 6 ডিজিট। ঠিক আছে, 6 ডিজিট। ক্লিয়ার? এবার এই হ্যাঁ, 6 ডিজিটের ক্ষেত্রে আপনাকে যে 6টাই ডিজিট দিতে হবে তার কোনো মানে নেই। আপনি 4টে দিতে পারেন, 5টে দিতে পারেন, 3টে দিতে পারেন, বাট নট মোর দ্যান 6 এর বেশি নয়। ঠিক আছে, আচ্ছা আর স্যার, হ্যাঁ বলুন। আমি বলছি আমরা আপনি বললেন যে প্রথমে একটা ট্যাব খুলেছিল যেটা এন্ড ইউজার ইউজ করে হুম, আর এটা কনসালটেন্ট ইউজ করে। রাইট। এন্ড ইউজার মানে ওটা যদি আমরা না জানতে পারি তাহলে এটা আচ্ছা, আমরা কি করে করতে পারবো? কনসাল্টিং লেভেলটা জানলে ওর মধ্যে এন্ড ইউজার পার্টটা হয়ে যাবে। কেন বলছি? আজকে যখন আমরা কনসাল্টিং এর কোনো একটা জিনিস শেষ করব, শেষ করার পর ওটা হয়েছে কি হয়নি মেলাবো, তখন আমরা হুম ওই এন্ড ইউজারের অ্যাক্টিভিটিসটা করে দেখে নেব। ঠিক আছে, আমরা যখন কোনো একটা অঙ্ক করতাম, অঙ্ক করে হুম তো আর রেখে দিতাম না, তার তো অ্যান্সারটা মেলানোর চেষ্টা করতাম। ঠিক আছে, হুম ওই হুম। অ্যান্সারটা মেলানোর কাজটাই হচ্ছে এন্ড ইউজার অ্যাক্টিভিটিস, বাট ও পুরো অঙ্কটা করাটা হচ্ছে মেইন। ঠিক আছে, আজকে যখনই আপনি কোনো একটা বড় জায়গায় চাকরি করতে যাবেন না, শুধুমাত্র আপনাকে এন্ড ইউজারের ওই যে কয়েকটা পয়েন্ট ওটা জানলে আপনাকে কেউ এখন অ্যাক্সেস দেবে না। এখন জবের ক্ষেত্রে যা ক্রাইটেরিয়া হয়ে গেছে না, হুম এতটা আলটিমেটলি মানুষ এই আফটার কোভিড সিনক্রোনাইজেশন হওয়া এবং এক একটা লোকের যতটুকু কাজ তার থেকে অনেক বেশি রেসপন্সিবল হওয়া, ঠিক আছে, মাল্টিপল কাজ তাকে দিয়ে করিয়ে নেওয়া, এই যে জিনিসটা চলে এসছে, এটা শুধুমাত্র নর্মাল ক্ষেত্রে নয়, এটা এসএপিতেও কিন্তু এসছে। ঠিক আছে, তো যখনই আপনি পুরো জিনিসটা আস্তে আস্তে শিখে যাবেন,
তখন দেখবেন যে ওটার মধ্যে সবই এন্ড ইউজার ঢুকে রয়েছে। ঠিক আছে? আচ্ছা। তো এবার হচ্ছে আমাদের কোম্পানিটা বানাতে গেলে একটা কোড দিতে হবে, ওখানে কোডটা দিন। যখন কোনো ফর্ম ফিল আপ করবেন, একটা ট্যাব থেকে আর একটা ট্যাবে যাওয়ার জন্য, মানে একটা জায়গা থেকে আরেকটা লাইনে যাওয়ার জন্য আইদার ট্যাব অথবা মাউস পয়েন্টার ইউজ করেন, কখনো এন্টার মারবেন না, এটা খেয়াল রাখবেন। ঠিক আছে? এবার কোম্পানি নেমটা পুরো লিখুন। কোম্পানির নামটা পুরো লিখুন। রাইট। ট্যাব দিয়ে দেখুন পরেরটা হচ্ছে কোম্পানির নেম টু, ওটা আমাদের খুব একটা লাগবে না, দরকার নেই। ট্যাব দিয়ে নিচে চলে আসুন। নেম হচ্ছে স্ট্রিট, তারপর দেখুন এখানে পোস্ট বক্স লাগবে না, পোস্টাল কোড। তারপর দেখুন এখানে হচ্ছে আমরা সিটি, এই যে তিনটে জিনিস এটা আপনি ম্যানুয়ালি ফিল আপ করবেন। ঠিক আছে? এটাকে ম্যানুয়ালি ফিল আপ করতে হয়, যেরকম ইচ্ছা আপনি ফিল আপ করুন। ওখানটার পোস্ট বক্স লাগবে না, পোস্টাল কোডে চলে যান। যা খুশি দিলেই হবে তো? হ্যাঁ, আপনার যেমন 6 ডিজিট হয় সেরকম দিয়ে দিন। সিটি, এবার দেখুন আপনার কান্ট্রি, ল্যাঙ্গুয়েজ এবং কারেন্সি, এই তিনটের ক্ষেত্রে যখন যাবেন, পাশে দেখুন একটা ড্রপ ডাউন বক্স আছে, এই যে পাশে যে বাটনটা আছে ওটাকে বলা হয় ড্রপ ডাউন। ঠিক আছে? ড্রপ ডাউন বক্স এসছে। ড্রপ ডাউন বক্স এসে যাওয়ার মানে কি, আপনাকে কিন্তু ড্রপ ডাউন থেকে চুজ করতে হবে, আপনি মনের মতো কিছু দিতে পারবেন না, কারণ এখানে যে ডেটাটা আপনি ফিল আপ করবেন সেটা অলরেডি আমাদের সিস্টেমে তৈরি হয়ে রয়েছে, আমাকে ওইখান থেকে চুজ করতে হবে। তো কীরকমভাবে করবেন না, ড্রপ ডাউনে একবার যান, একটা দেখিয়ে দিলে বুঝতে পেরে যাবেন। এবার দেখুন এখানে লিস্ট অফ কান্ট্রি আমাদের শো করছে। এবার আপনার কান্ট্রিকে আপনি যদি ফাইন করতে চান, দেখুন উপরে যে বাটনগুলো আছে, 4 নম্বর বাটন যেটা আছে, এই 5 নম্বর বাটন ওটা হচ্ছে ফাইন বাটন, 4 নম্বর বাঁ দিক থেকে, হ্যাঁ ওটা, ওখানে ক্লিক করুন। কন্ট্রোল এফ মারলেও হয়, ওখানে ক্লিকটা করুন। হ্যাঁ, এখানে লিখুন ইন্ডিয়া, নিয়ে এখানে এই এক্সিকিউটেবল বাটনটা ক্লিক করুন। দেখুন ইন্ডিয়া এসে গেছে, শর্ট ফর্ম হচ্ছে আইএন, ডবল ক্লিক। ঠিক আছে? ইন্ডিয়া কান্ট্রি হলে সবসময়তেই আইএন দিয়ে দেবেন, বারবার করে ড্রপডাউনে যাওয়ার দরকার নেই, তাহলে টাইমটা সেভ হবে। ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, ইএন, সেমভাবেই চুজ করতে হবে, আমি আর যাচ্ছি না, ইএন। ট্যাব দিয়ে চলে আসুন কারেন্সি, আইএনআর, নিচে কারেন্সিতে ক্লিক করুন, আইএনআর। ঠিক আছে? টোটাল ফর্মটা ফিল আপ হয়ে গেল, ম্যাডাম দেখতে পেয়েছেন? স্যার এর নিচে এক্ষুনি এসেছিল ফাংশন কোড ক্যান নট বি। ও ওখানে ভুল ভুল করে ওপরটায় ক্লিক করে ফেলেছিল, সেই জন্য ওটা এসেছিল। ঠিক আছে? আচ্ছা, এটা কমপ্লিট হয়ে গেল, এবারে আমি কি প্রেস করব? ট্যাব। বলে দিচ্ছি, কিচ্ছু করতে বলে দিচ্ছি। এবার আমরা সেভ করব, যে কোনো জিনিস তৈরি হয়ে যাওয়ার পর সেভ করতে হয়। এখানে সেভের দুটো অপশান আছে, একটা হচ্ছে উইন্ডোজের যেমন সেভ অপশান আমরা কন্ট্রোল এস দিয়ে করতে পারি, কিবোর্ড দিয়ে ওটা করতে পারি, অথবা ওপরে দেখুন তিনটে বাটন আছে, রেড, ইয়েলো এবং গ্রিন। তার আগে দেখুন ওই যেটা হাত দিয়েছে ওটা সেভ বাটন,
ওই সেভ বাটনটা ওখানে ক্লিক করুন। এই যে একটা রিকোয়েস্ট বক্স চলে এলো, এই রিকোয়েস্ট বক্সে দেখুন এখানে ওন রিকোয়েস্ট বলে লেখা আছে, তার আগে দেখুন একটা বাটন রয়েছে, তার ওটাকে বলে ক্রিয়েট রিকোয়েস্ট, ওখানে ক্লিক করুন। আমি এটার ফাংশনটা একদম পরে বুঝিয়ে দেবো। এখানে আমরা নাম লিখে দিন, এবার নিচে সেভ বাটনে ক্লিক করুন। আপনার নামে সেভ হয়ে গেল। এবার কন্টিনিউ করুন, যে রাইট মার্কটা আছে বাঁ দিকে, কন্টিনিউ বা এন্টার যেটা ইচ্ছা, বাঁ দিকে একদম রাইট মার্ক। হবে। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের কোম্পানি ক্রিয়েশন। ঠিক আছে, আমরা কোম্পানিটাকে ক্রিয়েট করলাম। ম্যাডাম দেখতে পেয়েছেন টোটালটা? হুম এইবার হুম একটা জিনিস খুব ভাইটাল মাথায় রাখুন, সেটা হচ্ছে যখনই আপনি নতুন কোনো টি কোড ইউজ করবেন, ধরুন এখন আমরা ক্রিয়েট করব নেক্সট কোম্পানি কোড। কোম্পানি কোড মানে কি, এই কোম্পানিটা যে ক্রিয়েট হলো, এটা কি ক্রিয়েট হলো, এটা হচ্ছে টাটা ক্রিয়েট হলো। ঠিক আছে, এখন আমরা টিসিএস ক্রিয়েট করব। তো কোম্পানি কোড যখন ক্রিয়েট করব বা যে কোনো নতুন জিনিস যখন ক্রিয়েট করব, আমরা যদি দেখি যে আমরা একটা অন্য স্ক্রিনে রয়েছি, হয়তো যে কোনো একটা স্ক্রিন, আপনাকে একটা কাজ করতে হবে যে ব্যাক করতে করতে সেই প্রথম ইজি অ্যাক্সেস যেতে হবে, এটাতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ঠিক আছে, সেই জন্য এসএপি বলছে আপনাকে ওরকম না করে যে কোনো টিকোড যখন নতুন দেবেন, যে কোনো টিকোড যে কোনো অবস্থাতে যখন নতুন ইউজ করবেন, তখন সেই টিকোডের আগে একটা স্ল্যাশ এন দিয়ে টিকোডটা দেবেন। আগে ওপরে একটা স্ল্যাশ এন দিয়ে তারপর টিকোডটা লিখুন, টিকোড হচ্ছে OX02, স্ল্যাশ এন দিন, স্ল্যাশ এন ওপরে, তারপর লিখুন OX02, স্ল্যাশ এন। এন এন ফর নাগপুর, স্ল্যাশ এন OX02। আপনি কি ঠিক মতো দিয়েছিলেন স্ল্যাশ এন OX02? আমার মনে হচ্ছে টিকটটা আমরা ঠিক মতো দেওয়া হয়নি, ভালো করে দিন একবার স্ল্যাশ। হ্যাঁ এসে গেছে, তো আপনার মেশিনটা একটু স্লো আছে। ঠিক আছে, এবার দেখুন নিউ এন্ট্রিজ বাটন এলো, স্ক্রিন এলো, নিউ এন্ট্রিজে ক্লিক করুন। সবসময় না ডান দিকের কোনটা উপরে ওয়াচ করবেন, যে ওয়েবটা যে ঘুরছে ওর মানে হচ্ছে মেশিন কাজ করছে। কোম্পানি কোডের কোড হচ্ছে 4 ক্যারেক্টার আলফা নিউমেরিক। ঠিক আছে, এই কোডটা কিন্তু খাতায় লিখে রাখবেন। এই কোডটা কিন্তু আপনার টোটাল যতক্ষণ আপনি ক্লাস করবেন, যতদিন, ততদিন এই কোডটা লাগবে। নিজেরাও যখন প্র্যাকটিস করবেন কোম্পানি কোডের কোডকে নোট করে রাখবেন, কোম্পানি কোড সব সময়তেই কাজে লাগবে। তো এখানে 4 ক্যারেক্টারে কি দেবেন দিন, কোম্পানি কোডটা যে 4 ক্যারেক্টার, কোম্পানি যে বানালেন ওটা দিয়ে 4 ক্যারেক্টার হয়, এটাও ছেড়েও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ট্যাব দিয়ে চলে আসুন কোম্পানি নেমে, নেম লিখুন, ট্যাব দিয়ে চলে আসুন সিটি, কান্ট্রি ম্যানুয়ালি আইএন দিয়ে দিন। এবার দাঁড়ান, আইএন নট আইএন, শুধু আইএন। আচ্ছা এবার দাঁড়ান, ম্যাডাম ভালো করে ওয়াচ করুন, অর্ঘ দেখুন, এই কারেন্সি যে ফিল্ডটা সেখানে একটা ছোট্ট রাইট মার্ক আছে। হুম যখনই কোনো ফিল্ডে এরকম রাইট মার্ক থাকবে, সেই ফিল্ডটাকে বলা হয় ম্যান্ডেটারি ফিল্ড, মানে দিতেই হবে, কম্পালসারি। ঠিক আছে, তো এটা দিয়ে দিন কারেন্সি এটা
এটা ক্রিয়েশন অফ কোম্পানির সময় আসেনি কেন? কোম্পানির সময়তে আলটিমেটলি কেন আসেনি? কারণ আলটিমেট কোম্পানিটা প্রথম ক্রিয়েট করছে। দেখুন এন্টারটা মারলেন, এখানে দেখুন এটা ভুল হুম করে এন্টার মেরে দিয়েছে, এটা এরর। হুম এখানে নিচের দিকে কি লিখছে দেখুন, অ্যান এন্ট্রি অলরেডি এক্সিট উইথ দ্য সেম কি। হ্যাঁ তার মানে হচ্ছে, এবং যেখানে এসএপি এরর হয় না, ঠিক সেই হুম জায়গাটাকে হাইলাইট করে দেয়। তো সেই 11 যেটা হাইলাইট করে দিই, তাহলে ওটাকে চেঞ্জ করুন, চেঞ্জ করে অন্য কোনো কোড দিন, 4টে 5 করে দেখুন। প্রিন্টটা বানুন, নিয়ে নিয়েছে, ঠিক আছে। এবার ল্যাঙ্গুয়েজে যান। এবার দেখুন যেটা আপনি বললেন যে কোম্পানির সময় কেন দিইনি, কেন আসেনি। কোম্পানির একটা কারেন্সি হয়, ঠিক আছে। কোম্পানিটা হুম কি, না কোম্পানিটা হচ্ছে গ্রুপ, ঠিক আছে। ওখানে হুম কিন্তু কোনো ট্রানজ্যাকশন হয় না, ভালো করে বুঝবেন, হ্যাঁ। হুম কোম্পানির মধ্যে কোনো ট্রানজ্যাকশন হয় না, বাট হুম কোম্পানি করে ট্রানজ্যাকশন হয়। এটা কিন্তু 1 নম্বর একটা পয়েন্ট। 2 নম্বর যে পয়েন্টটা, যে একটা কোম্পানি কোডের, কোম্পানির আন্ডারে মাল্টিপল কোম্পানি কোড থাকতেই পারে, যেমন টাটার আন্ডারে টিসকো, টেলকো, টিসিএস, টাটা পাওয়ার, টাটা মেটালিক, টাটা ইনফরমেশন, সব রকম রয়েছে, ঠিক আছে। হুম তো এই ডিফারেন্ট কোম্পানি কোডের ডিফারেন্ট কারেন্সি হতে পারে। হুম তো সেই জন্যে আলটিমেটলি কোম্পানির কারেন্সি কী করে হবে, সে কী করে বুঝবে, সেই জন্য এখানে আলটিমেটলি কোম্পানি কোডের কারেন্সিটা কনফার্ম করা হয়েছে, যে মনে মেন কারেন্সির সঙ্গে রিলেটেড, সেই জন্য ওখানে কারেন্সিটা আপনাকে করা হয়েছে কম্পালসারি সেভ। হুম এই প্রথমবার যখন সেভ হবে না কোনো জিনিস, তখন একটু টাইম লাগে। সেকেন্ড টাইম থেকে একই জিনিস করলে টাইম লাগবে না। এবার দেখুন আপনার এই যে স্ক্রিনটা খুলে গেল, এরকম স্ক্রিন যখন খুলে যাবে, তখন এর মানে হচ্ছে আপনাকে বলছে আপনি কোম্পানি কোড সম্বন্ধে যদি আরও কোনো ডিটেল ইনফরমেশন দেন, ঠিক আছে। তো ডিটেলটা সাধারণত আমরা দিই না, না দিয়ে আমরা এখানে নিচে দেখুন একদম বাঁ দিকের কোণে রাইট মার্ক আছে, এটাকে বলে কন্টিনিউ। এটাকে কন্টিনিউ করলে কোম্পানি যে প্রথমে যে আমি ইনফরমেশনটা দিয়েছি, এখানে যা যা লাগছে ওপরে, সেগুলো ওখান থেকে তুলে নেবে, ঠিক আছে। তো এখানে কন্টিনিউ করুন। এবার হচ্ছে কন্টিনিউ কন্টিনিউ। বা এন্টার মারলে হয়। তাহলে কি হলো, কোম্পানি ক্রিয়েট হলো এবং কোম্পানি কোড ক্রিয়েট হয়ে গেল। দুটোই কোথায় ক্রিয়েট হলো, না ক্লায়েন্টের আন্ডারে। ক্লিয়ার। যখনই কোনো কিছু এসএপিতে ক্রিয়েট করবেন, দেখুন এখানে আপনাকে কিছু চাইলো যে কার আন্ডারে ক্রিয়েট করব, জিজ্ঞেস করলো, কিচ্ছু জিজ্ঞেস করলো না, তার মানে দ্যাট ইজ আন্ডার ক্লায়েন্ট। কি বললাম, দ্যাট ইজ আন্ডার ক্লায়েন্ট, ঠিক আছে। এটাকে বলা হয় ক্লায়েন্টের আন্ডার। তো এবার আমাদের কি করতে হবে, কোম্পানির সঙ্গে কোম্পানি কোডকে লিঙ্ক আপ করতে হবে, মানে অ্যাসাইন করতে হবে। অ্যাসাইন কোম্পানি উইথ কোম্পানি কোড /n/OX16। এই কোডগুলো আমাকে মনে রাখতে হবে আমাদের। হ্যাঁ, আর না হলে মেনু পাতে গিয়ে গিয়ে করতে হবে। পজিশনে যখন অ্যাসাইনমেন্ট করব, 98% টাইমে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে নিউ এন্ট্রিজ বাটন থাকবে না, কারণ অলরেডি এই দুটো জিনিস আমরা করে রেখে দিয়েছি এবং সেটা একই জায়গায় সেভ রয়েছে, সেই জন্য নিউ এন্ট্রিজ থাকে না। তো আমাদের কোথায় ক্লিক করতে হবে, আমাদের ক্লিক করতে হবে পজিশন বাটনে। তো নিচে দেখুন পজিশন বাটন আছে। এবার আপনার থেকে চাইছে কোম্পানি কোডটা, যেটা আপনি এইমাত্র ক্রিয়েট করলেন 4 ডিজিটের, যেটা কোম্পানি কোড, ওর কোডটা দিয়ে দিন, এন্টার। এবার আপনাকে চাইছে কোম্পানির কোড, যেটা প্রথম ক্রিয়েট করেছিলাম,
যেটাকে আমরা বলেছিলাম যে 6 ডিজিট আলফা নিউমেরিক, সেই কোডটা চাইছে। ওই কোডটা দিয়ে দিন, যদি কোড ভুলে যান তাহলে ড্রপ ডাউন থেকে নিতে পারবেন, সেটা কোনো কথা না। সেভ, কন্টিনিউ। আমি প্রত্যেকটা পয়েন্ট অর্ঘ্য ম্যাডাম দুজনকেই বলছি, একদম ধরে ধরে হাতে ধরে করিয়ে দিচ্ছি, কিন্তু প্রত্যেকটা পয়েন্টকে বুঝিয়ে বুঝিয়ে, এবং অলমোস্ট এন্টায়ার কোর্সটা আমি ঠিক এইভাবেই করাবো, ঠিক আছে? যদি কোনো সময়তে আমি যখন কোনো পয়েন্ট বোঝাচ্ছি, বুঝিয়ে যখন প্র্যাকটিক্যালটা করব, কারোর যদি মনে হয় বুঝতে পারলেন না, সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে নক করবেন। একজন বুঝতে পারলেন, আর একজন বুঝতে পারলেন না, আপনি কিন্তু যিনি বুঝতে পারবেন না উনিও কিন্তু নক করবেন। আমি বারবার জিজ্ঞেস করবো বুঝেছেন কি না, আমি সেইখানে কেউ হয়তো বলে হ্যাঁ, আর একজন যদি বুঝতে না পারেন, লজ্জার কোনো ব্যাপার নেই, আমরা এটা টোটালি শিখতে এসেছি, ঠিক আছে? অতএব স্যার, বলুন। আমি বলছি এই যে এখানে এতগুলো কোম্পানি চলে আসলো, এগুলো কি সব প্রিভিয়াস সব আগে ক্রিয়েটেড? আগে আগে সব করা হয়েছিল না, সব অ্যাকচুয়ালি কি আছে, এই যে হ্যাঁ। সফটওয়্যারটা, এই হুম। সফটওয়্যার একটা হিস্ট্রি আছে, ঠিক আছে? হুম। এসএপি কি করেছিল যখন 2000, সরি 1970 সালে যখন প্রথম ওরা লঞ্চ করেছিল, তখন হুম। একটা এডুকেশন ভার্সন একটা ক্রিয়েট করেছিল। এই এডুকেশন আমি লিখে নেবেন, আমি হচ্ছে ওই প্রথমে লিখিয়ে দিয়েছিলাম শুনে, ক্লায়েন্ট হুম। ইউজার আইডি পাসওয়ার্ড কি আছে, ঠিক আছে? হুম। তো আপনাকেও পরে যখন ইনস্টল করবো তখন শিখিয়ে দেবো, লিখিয়ে দেবো। তো এডুকেশন ভার্সনের ক্লায়েন্ট আইডি হচ্ছে 800। হুম। যখনই আপনি কোনো আলটিমেটলি এসএপি সফটওয়্যার পারচেস করবেন, তখন আপনাকে হুম। একটা ইউনিক ক্লায়েন্ট আইডি দেওয়া হয়, যেটা দিয়ে হুম। লগইন করা যায়। তো এই 800 যে ক্লায়েন্ট আইডির এগেনস্টে ওরা একটা এডুকেশন ভার্সন করেছিল। এই ভার্সনে দু একটা পার্ট আছে যেগুলো শুধুমাত্র আলটিমেটলি রিয়েল টাইমে যেটা আছে সেটা করা যায় না, আদারওয়াইজ সব করা যায়, ঠিক আছে? হুম। হুম। তো ওইখানে যেই গ্রুপটা ছিল ওদের মধ্যে কেউ একজন এটা বাইরে নিয়ে এসেছিল, হুম। তো সেইখান থেকে সেই কপিটা বাইরে বেরোয়। তো বাইরে বেরোনোর পর ন্যাচারালি কি হচ্ছে, আস্তে 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 ওই দেশ থেকে বিভিন্ন দেশে ছড়ায়। হুম। তো ছড়িয়ে এখানে আসে, এবার ন্যাচারালি কি হচ্ছে, যখন প্রথম থেকে হচ্ছে, যেখানে দেখবেন কিছু ইউএস কোম্পানি আছে, কিছু জার্মান কোম্পানি আছে, কিছু আদার্স কোম্পানি, বিভিন্ন কান্ট্রি আছে, সেগুলো এরকম হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, কোম্পানি ক্রিয়েট করলাম, কোম্পানি কোড ক্রিয়েট করলাম, এবং কোম্পানির সঙ্গে কোম্পানি কোডকে লিঙ্ক আপ করলাম। এই এন্টারপ্রাইজ স্ট্রাকচারে আর একটা খুব ইম্পর্টেন্ট ইউনিট থাকে, যেটাকে বলা হয় বিজনেস এরিয়া। বিজনেস এরিয়া কাকে বলে? বিজনেস এরিয়া হচ্ছে ব্রাঞ্চেস, মানে একটা কোম্পানির যে ডিফারেন্ট ব্রাঞ্চগুলো থাকে তাকে বলা হয় বিজনেস এরিয়া। যেমন ধরুন আমাদের হয় না, অনেক সময় দেখা যায় যে, আমি যদি কলকাতাতেই বলি, যে হয়তো দেখা গেলো ধর্মতলা একটা ব্রাঞ্চ আছে, শ্যামবাজারে একটা আছে, গড়িয়ায় একটা আছে, বেহালায় একটা আছে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় থাকে। তো এই ব্রাঞ্চগুলো হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন ওয়াইজ হয়। জিওগ্রাফিক্যাল লোকেশন মানে কি, ধরুন আপনার কোম্পানিটা হচ্ছে কলকাতা বেসড যদি হয়, তাহলে কলকাতায় বিভিন্ন সিটি, মানে বিভিন্ন জায়গা যেগুলো আছে সেগুলো হবে। আবার হচ্ছে যে, যদি কোম্পানিটা আপনার ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড হয়, তাহলে ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড হলে ডিফারেন্ট ডিস্ট্রিক্টে হবে। যদি ইন্ডিয়াতে হয় তাহলে ইন্ডিয়া ওরিয়েন্টেড হলে ডিফারেন্ট স্টেট হতে পারে, অথবা ডিফারেন্ট মেট্রো সিটি ওয়াইজ হতে পারে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে বিজনেস এরিয়ার বেসিক ফাংশন কি। বিজনেস এরিয়ার বেসিক ফাংশন হচ্ছে ডে টু ডে যে বিজনেস অ্যাক্টিভিটিসগুলো হয়, এই বিজনেস অ্যাক্টিভিটিসগুলো বিজনেস এরিয়া ডাইরেক্টলি ক্লায়েন্টকে রিপোর্ট করে। ভালো করে শুনবেন, নট কোম্পানি কোড, ক্লায়েন্টকে।
কারণ কি, বিজনেসটা হচ্ছে ক্লায়েন্টের, ঠিক আছে? আজকে আপনি কোনো একটা মোবাইল বা কোনো একটা মেশিন, ল্যাপটপ কিছু একটা কিনলেন কোনো কলকাতার কোনো দোকান থেকে, যদি নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে কোনো ইস্যু হয়, তাহলে কিন্তু আপনাকে ওই দোকানেই যে নিয়ে যেতে হবে তার কোনো মানে নেই। আপনার যেখানে বাড়ি তার নিয়ারেস্ট অথরাইজড সার্ভিস সেন্টারে নিয়ে গেলে ওরা আপনার ডকুমেন্টেশন দেখে আপনাকে সার্ভিসটা করে দেবে। কেন করছে? আপনি কিন্তু ওই পার্টিকুলার দোকানের কাস্টমার নন, ভালো করে বুঝবেন। কার অ্যাকচুয়ালি না, যে প্রোভাইডারের জিনিসটা কিনেছেন তার। সেটা হতে পারে আপনার মোবাইল, হতে পারে ল্যাপটপ, যা ইচ্ছা হোক, ঠিক আছে? এই কনসেপ্টটা বোঝা গেল অর্ঘ? হ্যাঁ ম্যাডাম বুঝতে পারলেন? তো এবার হচ্ছে আমরা বিজনেস এরিয়া বানাবো। টিকট দিন /N/OX03। নিউ এন্ট্রিজ, বিজনেস এরিয়ার কোড হচ্ছে 4 ক্যারেক্টার আলফা নিউমেরিক। 4 ক্যারেক্টার আলফা নিউমেরিক কিছু দিয়ে দিন এখানে। ট্যাব দিয়ে চলে যান ডেসক্রিপশনে, ডেসক্রিপশনটা লিখুন। সেভ। ডেসক্রিপশন মানে জায়গার নাম, হ্যাঁ? এবার দেখুন মাল্টিপল বিজনেস এরিয়া হলে পরপর লিখে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। হলো, সেভ, কন্টিনিউ। বিজনেস এরিয়াকে তো বলে দিয়েছি এটা ডাইরেক্টলি ক্লায়েন্টের আন্ডারে, অর্থাৎ বিজনেস এরিয়াকে কোনোদিন আপনাকে কারোর সঙ্গে লিঙ্ক আপ করতে হয় না, ঠিক আছে? এই টোটাল যতটুকু আজকে আমরা করলাম এটাকে বলা হয় এন্টারপ্রাইজ স্ট্রাকচার। আমি আজকে এর থেকে আর বেশি কিছু করাবো না, কারণ ম্যাডামের মেশিনটা হয়তো এই সপ্তাহে রেডি হয়ে যাবে। আমি নেক্সট উইক থেকে এর গ্লোবাল সেটিংসগুলো স্টার্ট করব। আজকে আমরা কী কী করলাম ফার্স্ট একবার রিভিশন করে নিই। একটা হচ্ছে কোম্পানি ক্রিয়েট করেছি, মেনু পাথ দিয়ে করেছি। যদি আমরা ডাইরেক্ট টিকট দিয়ে করতাম, কোম্পানির কোড হচ্ছে OX15। তারপর আমরা কি করলাম, তারপর আমরা করেছি কোম্পানি কোড। কোম্পানি কোডটা কি না, যেখানে আমাদের বিজনেস অ্যাক্টিভিটিসগুলো হবে, OX02, ঠিক আছে? কোম্পানি কোড হয়ে গেল। তারপর কি করেছি, তারপর হচ্ছে কোম্পানির সঙ্গে কোম্পানি কোডকে লিঙ্ক করে দিয়েছি। কি করেছি না, কোম্পানির সঙ্গে কোম্পানি কোডকে লিঙ্ক আপ করেছি, ঠিক আছে? OX16। তারপর আমরা কি করলাম, তারপর আমরা ক্রিয়েট করলাম বিজনেস এরিয়া, যেটা হচ্ছে ব্রাঞ্চেস বলা হয়, জিওগ্রাফিক্যাল লোকেশন ওয়াইজ সেটা ব্রাঞ্চ ক্রিয়েট করলাম। বিজনেস এরিয়া যেহেতু ক্লায়েন্টের আন্ডারে, সেজন্য বিজনেস এরিয়াকে অ্যাসাইন করতে হয় না, ঠিক আছে? তো এই টোটাল জায়গাটা আমরা করলাম। এই যে স্ক্রিনটা, এই স্ক্রিনটা থেকে বেরিয়ে যদি আপনাকে ফার্স্ট স্ক্রিনে যেতে হয়, তাহলে সিম্পল একটা /N দিয়ে এন্টার মারুন, দেখুন ফার্স্ট স্ক্রিনে চলে যাবেন। ওখানে /N দিয়ে এন্টার মারুন, /N, ব্যাকস্ল্যাশ হয় সবসময়, কিন্তু /N লিখুন। হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার? এবার আমরা এসএপি সফটওয়্যারটা বন্ধ কি করে করব? বন্ধ করতে গেলে সিম্পল মাউস পয়েন্টারটাকে নিয়ে
একদম মাঝখান থেকে ওপরে যান। হ্যাঁ, উপরের দিকে যান, আরেকটু উপরের দিকে যান, আরও উপরের দিকে যান। হ্যাঁ, দেখুন ওখান থেকে একটা নামলো, উইন্ডো নামলো। ডান দিকে দেখুন একদম কোণে একটা ক্রস বটন আছে ডান দিকে, ওটা ক্লিক করবেন। করে সাসপেন্ড বটনে ক্লিক করুন। অলওয়েজ সাসপেন্ড, কখনো পাওয়ার অফ বা কিছু করবেন না, সাসপেন্ড ক্লিক করুন। করে হাতটা সরিয়ে নিন, অটোমেটিক মেশিন বন্ধ হয়ে যাবে। হয়ে গেল। এবার আমি একবার ওপেনিংটা দেখিয়ে দিই কীভাবে ওপেনিং করছি। এই দেখুন ভিএমআর এর যে বাটনটা আছে, আইকনটা, ওই ভিএমআর এর আইকনে ডাবল ক্লিক করুন। বাঁ দিকে দেখুন এখানে লেখা আসছে রিজিউম ভার্চুয়াল মেশিন, ওখানে একটা ক্লিক করুন। একটা ক্লিক করেছেন কি? হুম। ব্যাস, কিছু করবেন না। ক্লিকটা কি ঠিক করেছেন? হ্যাঁ স্যার, করেছিলাম। নট রেসপন্ডিং দা। না, মেশিন কাজ করছে, ওই যে দেখছেন না মেশিনে এ হচ্ছে, দুবার ক্লিক করে দিয়েছেন আপনি। মাউস পয়েন্টারটাকে মাঝখানের দিকে নিয়ে আসুন, দেখুন যেটা ঘুরছে না ওটা মানে হচ্ছে মেশিন হচ্ছে কাজ করছে, দেখুন অটোমেটিক খুলে যাবে। এই যে খোলার সময়তে যে টাইমটা এখন লাগছে, এইটা কিন্তু ডিউ টু যে টাইমটা একটু বেশি লাগছে বা অপারেশন করতে গেলে যে বেশি টাইম লাগছে, এটা আপনার মেমোরিটা একটু কম আছে, এক। আর দ্বিতীয়ত হচ্ছে এই প্রসেসরটা হয়তো হতে পারে একটু পুরনো, সেজন্য হতে পারে। ওতে প্রবলেম কিছু হবে না। এই ভিএমআরে যদি কোনো কারণে দুবার ক্লিক হয়ে যায় না, তখন একটু প্রবলেম হয়ে যায়, এই যে টাইমটা লাগায়। আদারওয়াইজ অন্য অন্য ক্ষেত্রে আপনার যখনই একটা ক্লিক করবেন, ও ওখান থেকে আস্তে করে ওপেন করে দেবে। এই যে ওপেন হচ্ছে। এই দেখুন সবুজটা আস্তে আস্তে বাড়ছে। এই যে সবুজটা আস্তে আস্তে একটু স্লো হচ্ছে, এইটা কিন্তু বেসিক্যালি ডিউ টু দ্যাট যেটা বললাম। আচ্ছা, এটা আপনার উইন্ডোজটা কি 64 বিট আছে তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। র্যামটা আমি বাড়িয়ে নিচ্ছি এই স্যার। ম্যাডাম আপনার মেশিনে দেখে নেবেন, উইন্ডোজটাকে বলে দেবেন আপনাদেরকে যে 64 বিট করে দেওয়ার জন্য। আছে মনে হয়, সাধারণত 64 বিটই থাকে। এখানে কিচ্ছু করতে পারবেন না, আর কিচ্ছু করতে যাবেনও না, কারণ মেশিন কিন্তু অটোমেটিক আস্তে আস্তে হবে। তাও আমি আপনাকে কিন্তু সাসপেন্ড করে রেখেছি, পাওয়ার অফ করলে আরও সময় লাগবে। আমি যখন মেশিনটা প্রথম চালালাম না, ফার্স্ট ক্লিকটা করে বলেছিলাম যে কত জিবি র্যাম আছে, হুম হুম হুম। তখনই বুঝেছিলাম যে মেশিনটা একটু স্লো হবে।
অলওয়েজ আমরা সাসপেন্ডই করব। অলওয়েজ সাসপেন্ড। আর অর্ঘ মেশিন নেক্সট দিন থেকে ক্লাস করার 10 মিনিট আগে মেশিন চালিয়ে নেবেন, দশ ঠিক মিনিট আছে। 15 মিনিট আগে, ঠিক আছে? ঠিক। কারণ এইটা করতে তো একটু টাইম লাগবে আপনার, ঠিক আছে? তো ফালতু ক্লাস টাইমে করলে এটা টাইমটা ওয়েস্ট হবে। আমি পুরোটাই রেকর্ডিং করে দিয়েছি, রেকর্ডিং থাকলো, এটা সুবিধা হবে। লাস্ট ক্লাসের রেকর্ডিং পেয়েছেন? না, ওটা কোথা থেকে পাবো? মেলেই আছে? মেলে তো আমাকে পাঠিয়েছিলাম, মনে হয় দেখে নেবেন, নাহলে আমি আবার কালকে পাঠিয়ে দেবো। আচ্ছা। স্যার, আপনি বলছেন যে কোডগুলো আলফা নিউমেরিক হতে হবে, তার মানে আমি আলফাও ইউজ করতে পারি, নিউমেরিকও ইউজ করতে পারি, না দুটো মিক্স করে করতে মিক্স? পারেন, দুটোকে মিক্স করে করতে পারেন। 1 2 3 4, হুম ABCD, AB 1 2, হুম 1 2 হুম AB, হুম যেরকম ইচ্ছা। হুম। কোম্পানি কোড 4 ডিজিটই হতে? স্ক্রিনটা খুলে গেল, স্ক্রিনটাকে বড় করতে গেলে দেখবেন ওপরে যে এখানে যে বাটনগুলো আছে, 3 নম্বর বাঁ দিক থেকে 3 নম্বর বাটন, ওপরে একদম উপরে, একদম উপরে, ওপরে যে মেনু বার, তার তলায় যে বাটন, ওপরে যে ওখানে না, ওটা বাটন না, মেনু বার কোথায় আছে? আগে মেনু বার পড়া শিখুন। মেনু বার মানে ফাইল ওগুলো মেনু বার। ওপরে দেখুন প্রথম কোথায় লেখা আছে ফাইল, ওর তলায় হচ্ছে বাটন। বাটনটা ডান দিক থেকে 3 নম্বর বাটন, একদম মুখস্থ করে রাখবেন, ডান দিক থেকে 3 নম্বর বাটন। ওই একটাই বাটন আছে যেটা হচ্ছে স্ক্রিনকে বড় করার, ক্লিক করুন। হ্যাঁ, ওটা দিস ওয়ান। স্ক্রিন বড় হয়ে গেল, দাঁড়ান। কিচ্ছু করবেন না, অটোমেটিক হবে। আপনার মেশিনটা একটু স্লো বলে একটু টাইম লাগছে। ক্লিয়ার? খুলে গেল। এবার বন্ধ করবেন কি করে? হুম। একদম সেম প্রসেস। ওপরে চলে যান মাউস পয়েন্টারটাকে নিয়ে, ডান দিকে ক্রসে ক্লিক করুন, সাসপেন্ড। ক্লিয়ার হয়ে গেল।